এবার শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, ভয়ঙ্কর বিপদের মুখে তাজুল ইসলাম। এদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর নির্দেশে ভয়ে শেখ হাসিনার রায় বাতিল ঘোষণা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 24 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে তাকে, দেশে ফিরিয়ে আনা হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখে দেব, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. ডক্টর ইউনূস যদি এটা ভরসা করে থাকেন আমেরিকা আমার সাথে আছে, তো ভুল। আমি তো ওবামার পাশে আছি, এখন তো ওবামার ক্ষমতা নাই। বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান হয়ে যাবে। এবং আরেকটা জিনিস যেটা মোহাম্মদ ইউনূস পাচ্ছেন, ঠিক সেই অঙ্কটা শুনিয়ে ওটা আছে সাক্ষাৎকারটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে প্রধানমন্ত্রী ওটা পৃথিবীর সামনে ক্যামেরার সামনে সেটা শোনা, কিন্তু তার আগে শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসকে হত্যা দিয়েছে, সেটা কোন দিকে আন্তর্জাতিকভাবে, আইনিভাবে এবং রাষ্ট্র একই সাথে আমাদের সেই লড়াইটা ইউনূসের বিরুদ্ধে এবং জামাত শিবিরের বিরুদ্ধে আমাদের সেই লড়াইটা চালিয়ে যেতে হবে। অবৈধ বলে যে রায় দিয়েছিলেন, আমরা মনে করি ওই রায় থাকা উচিত। আচ্ছা ভাবেন তো, আওয়ামী লীগের মতন একটা দল এটা কি নিশ্চিহ্ন হয়ে যাবে? এটার কি আর কোনোই ভবিষ্যৎ নেই? ইতিহাসের যে বিভিন্ন ঘটনা প্রবাহ তাতে কি বলে? শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? আমরা বিশ্বাস করি ওই রায়টা রাজনৈতিকভাবে ম্যালিশাসলি লেখা হয়েছিল। ম্যালিশাসলি বলেছি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। আমি ইউনূসকে আহ্বান করি, আসেন আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। আজকে নির্বাচন দিয়েছে, কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না? অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, আমরা নির্বাচন করতে চাই। হ্যাঁ, 2014 সালে বিএনপি ইলেকশন করে বয়কট করেছে, 2024 সালে তারা বয়কট করেছে, 2018 সালে একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে। 300 সিটে যদি 700 নমিনেশন দেয়, তবে নিজে নিজে মারামারি করে নিজেই উল্টো করেছে। এখানে আওয়ামী লীগের দোষটা কি? কিন্তু 18 সালে নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে, এটা তো ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। সব তথ্য বেরোচ্ছে এখন। আজকে আমি বলবো যে আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, মেহনতি মানুষ, নারী সমাজ, সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো নির্বাচন হচ্ছে না, এটা নির্বাচনের একটা খেলা। এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না। নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে, যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না। সেটা আবার নির্বাচন কিসের? অন্তত 50% ভোটারের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন? আমি ইউনূসকে আহ্বান করি, আসেন আমার সাথে নির্বাচন করেন, যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন, দেখি কে জিতে, কাকে জনগণ ভোট দেয়। তখন না বুঝতে পারবো। সেটা তো করতে পারবে না, সে সাহস নাই। কারণ রক্ত চোষা আর কেউ ভোট দেবে না, জানে তা ভালো করে। গরিবের রক্ত চুষে খেয়েছে তো, আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে, বাংলাদেশে কোনোদিন 1 টাকাও বিনিয়োগ করেনি। তো তারা আবার কে ভোট দেবে? সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে। এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা। আমি দেশের সকল মানুষকে আমি বলবো, আপনারা এইরকম অন্যায় অবিচার চলতে পারে না। অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, একদিন তার বিচার হবে। শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন, সব নাম ঠিকানাগুলি রেখে দেন, ভুলবেন না। এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে। আওয়ামী লীগ খুব উদার, যত মায়ের খাক গুতা খাক আবার ভুলে যায়। 2001 বিএনপি রাতে নির্যাতিত হয়ে পরে তো আর কেউ কোনো কিছু বলেনি, এবার আর ছাড়া নাই। ইনশাল্লাহ দিন ফিরে আসবে, বাংলাদেশের জয় একদিন হবেই, জনগণের জয় হবে। অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে? তার কি অধিকার আছে? তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, জনগণের ভোটে ক্ষমতা এসেছে? তা তো নয়। আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে, তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার? তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? সেটাই আমার প্রশ্ন। এই লাশের উপর পাড়া দিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতাটা দখল করেছে, এটা কারো ভুললে চলবে না। কোটা আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম, কোটা তো ছিল না। তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো। যেই সব দাবি মানা হলো, তখন আসলো কি 9 দফা। আচ্ছা 9 দফা যখন মানলাম, তখন আসলো 1 দফা। আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না, কোটা আন্দোলন না, এটা হলো সরকার উৎখাতের আন্দোলন। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস। এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো, ওইটাই ছিল তার একটা আমব্রেলা, একটা ছাতার মতো। এটাকে ব্যবহার করে করে সে সব দেশে বিদেশে তার ভালো মানুষ একটা চেহারা দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাৎ করতো। তার যে অবৈধভাবে অর্থ উপার্জন, সেটা ঢাকা দিত ওইভাবেই, গ্রামীণ নাম ব্যবহার করে করে। ইউনূস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। প্রশাসনের আমরা দেখি যে সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা। আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের 14 দলীয় নেতা সবার বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে তো কি, আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে, মানুষের জীবনমান কেড়ে নেওয়া হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, ওগুলো কি মানবতা রক্ষা করা?
আজকে আমার 1.5 লক্ষের উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে, আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরো 5টা মামলা দেয়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষের রক্ষা করতে হবে। আমি জানি আমাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, যার জন্য মানুষ দিশাহারা। আমি তো দেশ থেকে আসতে চাইনি, আমি ভেবেছিলাম ঠিক আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন, আমি চুকিপাড়া চলে যাবো, কিন্তু আমাকে তো একেবারে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে নিয়ে গেল। হ্যাঁ, আমি দেশে ফিরবো, নিশ্চয়ই ফিরবো। ভেবেছি কি 1 মাসে শীত যায় না, আর আমি তো আছি, যত দূরেই থাকি আমার বিএনপি 3 নম্বর প্ল্যান নিয়ে আজকাল লাভ। এখন বিএনপি আনফসি করিচ্ছে যে কি না জানি কয়, সেই প্ল্যান হইতেছে কম্পিউটার নিয়ে। এখন একটা কুইজের উত্তর দেন তো, কম্পিউটার যদি বেশি কাজ করে তাহলে এটার নাম বেশি পিউটার হয় না কেন? আমি জানি এর উত্তর দিবার পারবেন না, তাই আলাপে আসি। বিএনপি একটা ভিডিও বানাচ্ছে, ভিডিওটা দেখামনি, যদিও দেখতে দেখতে ঘুমায় যেতে পারেন। তাও দেখেন, দেখাচ্ছে যে নাগরিক তথ্য চুরি হইতেছে, এটা এমন করে দেখাইছে যে ঘুম চলে আসে। এত আনকুত আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। থমথম রাত আর নেমে আসা অন্ধকারে যখন নিশ্চুপ হয়ে যায় সমস্ত কোলাহল, কেবল রাত্রির বুকে জেগে থাকে নিশাচর। তখন বিড়ালের মতো সতর্ক পায়ে অন্ধকারের চাদর মুড়িয়ে গায়ে খুরপি হাতে কালো চোরা ইতিউতি যায়। খুব 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 সন্তর্পণে সরে যায় মাটি, সিঁধের ভেতর সিঁধিয়ে যায় সতর্ক কালু। আজ সে লুটে নেবে সিন্ধুক আর ঘটিবাটি, নিঃস্ব হয়ে যাবে অসহায় নিশ্চিন্ত পূর্বাসী। পরের ধন পরে চুরি, কালু হাসবে অট্ট হাসি। দেশের সিন্ধুক যেন না হয় চুরি। শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। ধানের শীষের অঙ্গীকার, দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার। শুনলেন তো কি কইছে? আমি আবার কইছে গত 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 বার সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশে 5 কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ এবং নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টিআর 4 টিআর 3 ডেটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট নীতিতে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। বুঝিসাও কিছু? এত জ্ঞানের কথা, কোনো কথাই বোঝা যায় না। এই হইতেছে পলিটিক্যাল পার্টির একটা ম্যানিফেস্টো লিখতে পারে না, এমনই ভাল শুনে গেলে। সাইকেলের টায়ার তো চিনি, রিক্সার টায়ারও চিনি, তাই না? গাড়ির টায়ারও চিনি, 3 টায়ার 4 টায়ার, এটা আবার কি জিনিস? ক্লাউড ফার্স্ট বা কি? বাঙ্গুদের এটা খাইসলা হইতেছে মেলা ভারী ভারী কথা আপনারা বিচলিত করে দিবে। আপনার মনে হয় না জানে কি জ্ঞানী মানুষ জানে। তো এদের সমালোচনা করার আগে দেখে নি এগুলো কি, তাহলে পারবেন ভালো। আসেন আগে বুঝে দেখি টিআর 3 আর টিআর 4 কি। খুবই সিম্পল জিনিস। টিআর 3 মানে এমন একটা কাঠামো যেখানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, সার্ভার চলবে। কিন্তু ধরেন মেরামতের সময় কোনো অংশ বদলাইতে গেলে অল্প সময়ের জন্য সার্ভিস থামতে পারে। ভালো, নির্ভরযোগ্য, কিন্তু একেবারে নিখুঁত অবকাঠামো না। মানে ধরেন আপনার বাসার মতো, আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আবার আইপিএস আছে। সো কারেন্ট চলে গেলে আপনি চলতে পারবেন, কিন্তু এসি চলবে না, তাই না? এরকম আর কি। টিআর 4 মানে বিদ্যুৎ যাবে না, এসি বন্ধ হবে না, নেটওয়ার্ক কাটা পড়বে না, সার্ভারের এক অংশ নষ্ট হলেও পুরো সিস্টেম চলবে, মেরামত চললেও সার্ভিস বন্ধ হবে না। এটা সবচেয়ে শক্ত এবং সবচেয়ে নির্ভরযোগ্য। তো তার মানে হইতেছে আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে, আইপিএস আছে, আবার জেনারেটরও আছে, আপনার এসিও চলবে। এতই পাওয়ারফুল আপনার সিস্টেম, বুঝেছাও? তো এর মধ্যে তথ্য চুরির কি ব্যাপার আছে বলেন তো? ইলেকট্রিসিটির সাথে তথ্য চুরির কি সম্পর্ক? সে তো বললো তথ্য চুরি হয়, তাই টিআর 3 আর টিআর 4 ডেটা সেন্টার লাগবে। আপনি দেখলেন এটা আসলে চালু থাকবে কতক্ষণ, তার তরিকা। ডেটা চুরি হওয়ার টাকানোর তরিকা কি? এটা ডেটা চুরি হওয়ার টাকানোর তরিকা না তো। ধরেন আপনার চমৎকার বাসা আছে, ইলেকট্রিসিটি লাইন টেন সবই আছে, আপনার দরজা খোলা, তো বাসা চুরি হবে না। এর সাথে চুরি ঠেকানোর সম্পর্ক কি? সম্পর্ক আছে না। তো সে তো যুক্তি দিতেছে আমাদের তথ্য চুরি হয়, সেই জন্য এটা লাগবে। তাহলে এটাকে তথ্য চুরি ঠেকানোর সলিউশন দূর পাইছে আমাকে রে। এই যে টিআর 3 ডেটা সেন্টার, এগুলো আসলে কি কাজের জন্য তৈরি হয় এটা দেখি। টিআর 3 ব্যবহার হয় যেখানে যেখানে সিস্টেম প্রায় সবসময় চলতে হয়, প্রায় সবসময়, কিন্তু অল্প সময় বন্ধ হওয়া হইলে কোনো অসুবিধা হবে না, সহনীয় হয়। আর এগুলো সাধারণ ব্যবহার, যেমন সরকারি ওয়েবসাইট, পোর্টাল, সেবা, ফর্ম, তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ইমিগ্রেশন সিস্টেম, ট্যাক্স, ভ্যাট, ভূমি রেকর্ড, ব্যাংকিং, এটিএম, টেলিকম সিস্টেম, বড় বেসরকারি কোম্পানি, এগুলোর জন্য টিআর 3 যথেষ্ট। বছরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে কোনো সমস্যা না। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখেন এরকম যে আমাদের সার্ভিসের জন্য 1-2 ঘন্টা বন্ধ থাকবে, দেখেন না? নানা ব্যাপারে টেলিফোনের ক্ষেত্রেও দেখবেন, ইন্টারনেটের ক্ষেত্রেও দেখবেন, দেখেন। কিন্তু এটা কিন্তু টিআর 3 ডেটা সেন্টারের জন্য।
খরচ তুলনামূলকভাবে কম, রক্ষণাবেক্ষণ বাস্তবসম্মত। বাংলাদেশ সহ বেশিরভাগ দেশই সরকারি কাজে টিআর 3 ব্যবহার করে। আমাদের এনআইডি ডেটাও টিআর 3 স্ট্যান্ডার্ড ডেটা সেন্টারে থাকে। গ্রামীণ ফোন পর্যন্ত টিআর 3 স্ট্যান্ডার্ড ইউজ করে। তাহলে ওই কই লাগাবি টিআর 3 ডেটা সেন্টার? হ্যাঁ, ওরে জিজ্ঞান তো কয়টা লাগবি আর কোটি লাগাবি ওই। এবার আসেন টিআর 4 কই লাগে? বাংলাদেশে আসলে আছে কি এটা? টিআর 4 ডেটা সেন্টার ব্যবহার হয় যেখানে 1 সেকেন্ডও যদি বন্ধ হয় তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। যেমন সামরিক কমান্ড, পারমাণবিক পরীক্ষাগার, পারমাণবিক কন্ট্রোল, পারমাণবিক বোমার কন্ট্রোল, জাতীয় নিরাপত্তা, গোয়েন্দা সিস্টেম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্লোবাল স্টক এক্সচেঞ্জ, মেডিকেল লাইফ সাপোর্ট সিস্টেম, মিসাইল, ডিফেন্স নেটওয়ার্ক। কেন? এখানে 1 মিনিট যদি ডাউন থাকে তাহলে জীবন হানি হবে, রাষ্ট্রীয় বিপর্যয় হবে, বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হবে। টিআর 4 কোনো বিলাসিতা না, এটা জীবন মরণ পরিস্থিতির জন্য। এটার সাথে ডেটা চুরির কোনো সম্পর্ক আছে? নাই। বাংলাদেশের জন্য কয়টা টিআর 4 ডেটা সেন্টার দরকার? একটা ডেটা সেন্টার প্রয়োজনীয়, এটা লাগবে আমাদের, কিন্তু সর্বোচ্চ 2টা হলে পর্যাপ্ত আমাদের, মোর দেন এনাফ। আমাদের একটা টিআর 4 ডেটা সেন্টার আছে, আমি পরে আসছি। বাংলাদেশে বেশিরভাগ কাজ একাধিক টিআর 3 দিয়ে নিরাপদে কার্যকরভাবে করা যায়। তো আমাদের টিআর 4 কই আছে? কালিয়াকৈরে ন্যাশনাল ডেটা সেন্টার। তাহলে 2টা টিআর 4 কেন লাগতে পারে? ধরুন ভূমিকম্প হইলো, বন্যা হইলো, বিদ্যুৎ গ্রিড ফেলিওর হইলো, রাজনৈতিক অস্থিরতা হইলো, সবকিছু এক জায়গায় রাখলে সেটা বিপদ, এটা সিঙ্গেল পয়েন্ট ফেলিওর হয়ে যাবে। এই যুক্তিসঙ্গতভাবে সর্বোচ্চ মডেল হচ্ছে টিআর 4-1 যেটা প্রাইমারি ন্যাশনাল কোর, আর টিআর 4-2 যেটা ওই টিআর 4-1 থেকে ফিজিক্যালি অনেক দূরে থাকবে, এবং এইটা হইতেছে ফিজিক্যালি ডিস্টেন্ট ডিজাস্টার রিকভারি কোর, অন্য জেলায় অন্য পাওয়ার গ্রিডে থাকবে। 2টার যদি বেশি হয় তাহলে লাভ খুব একটা বেশি নাই, ঝুঁকি বাড়ে বরং। এবার আসেন এআই ড্রিভেন ডেটা সেন্টার এবং ক্লাউড ফার্স্ট নীতি কি সেটা দেখি। ওরা ভালো করে বুঝাতে পারেন ক্লাউড ফার্স্ট বলতে কি বোঝায়। তো সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হলো যে রাষ্ট্রের ডেটা এবং অ্যাপ্লিকেশন গুলো ভবিষ্যতে মূলত ক্লাউড আর্কিটেকচারে চলবে, নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়াল ক্লাউড অবকাঠামোতে যাবে। আমরা যেমন গুগল ড্রাইভে যায়, বিএনপির একজন আছে না বুদ্ধিজীবী, ওই যে বিরানি আলম, ওই নাকি গুগল ড্রাইভে ফাইল আপলোড করে, ওই কিন্তু ভালো জানে আর্কিটেকচার, ভার্চুয়ালাইজড ক্লাউড অবকাঠামো ওই ভালো জানে। ওই সবার প্রথমে গুগলে ফাইল আপলোড করাটা ওর সিভিত লিখেছিল, বুঝে যাও। তার মানে সরকার আলাদা আলাদা অফিসে নিজস্ব কম্পিউটার সার্ভার বসে সিস্টেম চালাবে না, সব সরকারি সফটওয়্যার এবং ডেটা চলবে একটা কেন্দ্রীয় ভার্চুয়াল ক্লাউড সিস্টেমে। এটা বোঝার জন্য আগে কি ছিল এটা দেখি। ট্র্যাডিশনাল সিস্টেম, প্রত্যেকটা মন্ত্রণালয় অফিস আলাদা সার্ভার, আলাদা আইটি টিম, আলাদা সফটওয়্যার। একটা সার্ভার নষ্ট হলে অফিসের কাজ বন্ধ, অনেকটাই এরকম। প্রত্যেক অফিসে আলাদা জেনারেটর বসানো। এখন যেটা বলা হইতেছে ক্লাউড আর্কিটেকচার, ভবিষ্যতে ক্লাউড বেস সিস্টেম। বিএনপি বলতেছে আর কি যে সমস্ত অ্যাপ এবং ডেটা থাকবে একটা কেন্দ্রীয় ডিজিটাল গুদামে, অফিসগুলো ইন্টারনেট দিয়ে সেখানে ঢুকবে। সার্ভার আসলে একটা জায়গায় ডেটা সেন্টারে, কিন্তু ভার্চুয়ালি ভাগ করা, অনেকটা আলাদা আলাদা জেনারেটরের বদলে একটা বড় পাওয়ার গ্রিড ব্যবহার করার মতো আর কি। নিজস্ব সার্ভারের বদলে ভার্চুয়ালাইজ মানে কি? নিজস্ব সার্ভার মানে একটা অফিসে একটা বা 2টা ফিজিক্যাল কম্পিউটার, সেটা ক্ষমতা সীমিত, নষ্ট হলে সব বন্ধ, আগুনে পুড়ে গেলে সব শেষ। ভার্চুয়ালাইজ ক্লাউড মানে বড় বড় শক্তিশালী কম্পিউটার ডেটা সেন্টারে, যেগুলো সফটওয়্যারের মাধ্যমে ভাগ করে দেওয়া, প্রয়োজন হলে ক্ষমতা বাড়ানো যায়, কমানো যায়। একই কাঠামো কিন্তু বহু অফিস ব্যবহার করতে পারবে। এটা সরকার চায় অনেক সময়, কারণ সব সিস্টেম একসাথে ম্যানেজ করা সহজ হয়, খরচ কিছু ক্ষেত্রে কমে, নতুন অ্যাপ চালু করা দ্রুত হয়, সার্ভার ডাউন কম হয়, মানে চালানো সহজ, এটা ব্যবহারকারী বাড়ানো যায়। কিন্তু এই কথার ভিতরে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এই ক্লাউডটা কি দেশের ভেতরে না বিদেশে? এইটা বিশাল বড় সমস্যা তৈরি করবে যদি এটা বিদেশে হয়। ডেটার মালিককে, ভুল হলে দায় কে নেবে, নাগরিক কিভাবে জানবে তার ডেটা কোথায় গেল? এই প্রশ্নের উত্তর ছাড়া এই পরিকল্পনা অসম্পূর্ণ। আর এআই ড্রিভেন ডেটা ম্যানেজমেন্ট বলতে তারা কি বুঝাইতে চাইছে কে জানে। সাধারণত বলা হয় যে ট্রাফিক ম্যানেজমেন্ট মানে কয়জন ব্যবহারকারী ঢুকতেছে বাইরেতেছে এইটাকে ম্যানেজ করা, সার্ভার লোড ব্যালেন্স করা, সিস্টেম এলোমেলি ডিটেক্ট করা, দ্রুত ডেটা প্রসেসিং করা, মানে এআই ব্যবহার করে ডেটা সেন্টারে অপারেশন চালানো। ডেটার মালিকানা এআই কে দিয়ে দেওয়া না, অ্যাক্সেস এআই কে দিয়ে দেওয়া না, মানুষের সিদ্ধান্ত বাদ দেওয়া না, এআই কে দিয়ে করানো না। এআই এখানে পাহারাদার, বিচারক না। এখন মূল প্রশ্ন, এই সিস্টেম কি ডেটা চুরি ঠেকাইতে পারবে? এক কথায় না। কারণটা হইতেছে ডেটা লিকের মূল কারণ, জনগণের তথ্য চুরির মূল কারণ হইতেছে হিউম্যান এরর, মানুষের ভুল। 95% ডেটা চুরি হয় হিউম্যান এররের কারণে। এটা মাইনকাস্ট 2025 এর রিপোর্টে বলা হয়েছে। তাইলে 12 নম্বর কেন? শুধুমাত্র 2023 সালে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলোতে 6,30,00,000 সাইবার অ্যাটাক হয়েছে। ওই একই বছর বাংলাদেশের 5 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে বিক্রি হয়ে গেছে। তাই দেশ ও নাগরিকের গুরুত্বপূর্ণ তথ্য, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সরকারি বেসরকারি সব ধরনের ডেটা দ্রুত এবং নিরাপদে সংরক্ষণ ও আদান প্রদানের জন্য বাংলাদেশে একাধিক আধুনিক টায়ার 4 ও টায়ার 3 ডাটা সেন্টার প্রয়োজন। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে ক্লাউড ফার্স্ট কৌশলে দেশের প্রথম এআই চালিত ডেটা সেন্টার ক্যাম্পাস স্থাপন করা হবে। কারণ এই সব বইকার ধান্দা করা যাবে, টাকা ঢুকে আসবে পকেটে। আর আমরা হরিদাস পাল এসব শুনে কিছুই বলবো না। পলক বলেছিল না ইন্টারনেট আমরা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। শুনেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কারণ বিএনপি আমাদের শিখাইতেছে টিআর 3 টিআর 4 আর এআই ক্লাউড ফার্স্ট এইসব দুনফুন। ডেটা সুরক্ষা করতে হলে কি লাগতো? যদি সত্যি লক্ষ্য হইতো ডেটা চুরি কমানো, তাহলে যা করতে হইতো প্রথম ধাপে আইন করতে হইতো, আইন বানাইতে হইতো, শক্ত ডেটা প্রোটেকশন ল বানাইতে হইতো। এখানে নাগরিকের অধিকার দেখা হবে, নাগরিক কিভাবে আপিল করতে পারবে, ক্ষতিপূরণ কি হবে সেইটা। দ্বিতীয় ধাপে কি? দায়বদ্ধতা, ডেটা কন্ট্রোলারকে, ডেটা প্রসেসরকে, লিক হলে ডেটা লিক হলে কে শাস্তি পাবে, কিভাবে লিক আইডেন্টিফাই করা হবে, স্পষ্ট নিয়ম। তৃতীয় ধাপে কি? ইনসাইডার রিস্ক কন্ট্রোল, ভিতর থেকেই তো এই ডেটাগুলো পাচার হয়, তো বাইরে থেকে এসে করে না।
এই সেই জন্য রোল বেসড অ্যাক্সেস এটা ঠিক করা, ম্যান্ডেটরি অডিট লগ থাকা, নিয়মিত ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি অডিট করা নিয়মিত। 4 নাম্বার ধাপে আসে অবকাঠামো। আগে তো ঘোড়া তারপরে গাড়ি, ও আগে গাড়ি লাগাইতেছে কারণ ধান্দার দোকান তাহলে ভালো করা যায়। আগে গাড়ি জুড়িছে এতই ফাঁকা রেখা যে আপনারা ঠিকঠাক ক্রিটিকও করতে পারবেন না। আপনি যদি বলেন কেন আপনি বিদেশি ক্লাউডে রাখবেন, তখন পিছলাইতে পারবে, এটা ফাঁকা রেখেছে, বলবে যে না 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 কই আমরা তো দেশেই ক্লাউডে রাখবো, বুঝেছাও? তার মানে ও চিন্তাই করেনি ঠিক মতো, ধান্দা কিভাবে করা যায় সেটা চিন্তা করছে। তথ্য চুরি ঠেকাইতে অবকাঠামোর চাইতে আগে দরকার পলিসি, সুপ্রশাসন বা গভর্নেন্স, আর সাথে রেগুলেশন আর কমপ্লায়েন্স। এটা করতে টাকা লাগে না, মাথা লাগে। বিএনপির ভাব দেখলে মনে হয় ওই গৈরিসের টাকার কোনো অভাব নাই। এই তারেক রহমানের প্ল্যান যে টিআর 4 ডেটা সেন্টার হয়েছে 2017 সালে, তখনই খরচ ছিল 1,500 কোটি টাকা, দেখিসাও? এখন তো ডাবল হবে, এটা মজাই মজা। এটা সেন্টারে 3,000 কোটি টাকার মামলা প্রায়। তারপরে বালিশ পর্দা তো আছেই, রূপপুরের যে 20 গুণ দাম দিয়া বালিশ কেনা হয়েছিল না, কে কিনেছিল জানেন? সে ছাত্র দল নেতা ছিল, আগেই ট্রেনিং পেয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের নাই টাকা, তারেক রহমান কয় মেগা প্রজেক্ট নেবেন, আর তার চাকর বাকর কয় হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। এটা কি মেগা প্রজেক্ট না? তারেক রহমান কি এটা আপনার প্ল্যান? ডেটা চুরি হয় সার্ভার ডাউন থাকার কারণে, না ডেটা চুরি হয় রাষ্ট্রের মাথা ডাউন থাকার কারণে? দেশের তথ্য চুরি হয় সার্ভার ডাউন থাকার কারণে না, তথ্য চুরি হয় রাষ্ট্র যখন নিজের নাগরিকের সামনে দায়বদ্ধ থাকে না তখন। টিআর 3, টিআর 4, ক্লাউড ফার্স্ট, এআই ড্রিভেন, এগুলো নিরাপত্তার ভাষা না, এগুলো তথ্য চুরি ঠেকানোর ভাষা না, এগুলো খরচার ভাষা, খরচার ভাষা, ধান্দার ভাষা। যেই দেশে ডেটার মালিকানা স্পষ্ট না, লিক হইলে শাস্তি নিশ্চিত না, আইনের আগে প্রজেক্ট আসে, সেই দেশে যত টিআরই লাগান ও তথ্য চুরি হবে, গাড়ি চুরি হবে। ডেটা সুরক্ষা আসে কংক্রিট দিয়া না, আসে আইন দিয়া, দায়িত্ব দিয়া, আসে শাসনের মাথা সোজা থাকলে। আগে আইন, তারপর অবকাঠামো, আগে ঘোড়া তারপরে গাড়ি। উল্টা করলে যেটা হয় সেটার নাম উন্নয়ন না, সেটার নাম ধুনফুন ধান্দাবাজি। বাংলাদেশের সমস্যা কম্পিউটার না, বাংলাদেশের সমস্যা কন্ট্রোল। আর কন্ট্রোল ফেরাতে লাগে আরেকটা ডেটা সেন্টার না, লাগে একটা সোজাসুজি রাষ্ট্র, নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত, আগের সিস্টেম না। আমাদের রায় একটাই, আমাদের আবার লুটপাটের রাস্তায় টেনে নিয়ে যেতে চায় কারা? চিনে রাখেন। এই পুরানো লুটপাটের চক্র একেবারে চুরমার করে ভেঙে দিতে আগামী নির্বাচনে ইনসাফের কাফেলায় আজাদির লক্ষ্যে ভোট দেন। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে তুলে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।